Yes, sir. Okay, lesson 3, crafts at our time. Warm up activity. Can you distinguish between art and craft? How are they different? How many different crafts do rural people engage in now? What do these have to do with their lives? তাহলে আমরা এখন দেখব আর্ট এবং ক্রাফটস এর মধ্যে কি পার্থক্য। উইল ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন আর্ট এন্ড ক্রাফট। We'll find the difference between art and craft. একটু অপেক্ষা করো, আমি দেখাচ্ছি। দেখা যাচ্ছে? জি স্যার। এই দেখো এখানে কি বলছে, ডিফারেন্স বিটুইন আর্ট এন্ড ক্রাফট। উইভিং, উইভিং মানে বোনা আর কি, কাপড় বোনা বা এরকম। উইভিং, পেইন্টিং, স্কাল্পচার, পটারি, photography, embroidery, macrame, etc. Is it art or craft? These are two forms of creativity that are commonly juxtaposed. Juxtaposed মানে একসাথে রাখা হয়, চিন্তা করা হয়, by the people as they don't see any difference in them. But the fact is that art is different from the craft in a sense that art is a creative merit that comes from within. Art হলো একটা ক্রিয়েটিভ মেরিট, ক্রিয়েটিভ মেরিট যেটা তোমার ভিতর থেকে আসবে, তোমার comes from within. On the contrary, the craft is a skilled work wherein there is an application of technique that people learn through much practice. The craft জিনিসটা প্র্যাকটিক্যাল, সোজা কথা। বস্তু জগতে এটার প্র্যাকটিস থাকতে হবে, মানে যে তুমি যেটা কল্পনা করলা এবং সেটাকে তুমি বস্তু জগতে তুমি ট্রান্সফার করে একটা তুমি শেপ দাঁড়া করাইলা, দ্যাট ইজ ক্রাফট। আর আর্ট হচ্ছে, ক্রাফটের মাঝেও আর্ট থাকে, তবে আর্ট জিনিসটা ক্রাফটের মাঝেও প্রকাশ পায়, তবে কেবল শুধুমাত্র আর্ট বলতে বোঝায় যে ক্রিয়েটিভ মেরিট। এটা মানে কি বলে যে কামস ফ্রম উইদিন। আর ক্রাফট জিনিসটা হলো, ক্রাফট
থাকে, আর্টের আরেকটু প্র্যাকটিক্যাল রূপটাই হলো ক্রাফট ধরা যায়। নেক্সট, আর্ট emerges from heart whereas craft from the mind. আর্ট জিনিসটা মানুষের হৃদয় থেকে আসে আর্ট, আর ক্রাফটটা আসে মন থেকে, মানে পার্থক্যটা ক্লিয়ার না। Here in the given article you may find all the important differences. আচ্ছা, এখানে কি বলছে যে কি ডিফারেন্সেস? আচ্ছা, এখানে বলছে যে কম্পারিজন, meaning, an unstructured and boundless form of work that expresses emotions, feelings and vision. অর্থাৎ আর্টের মূল উপাদান হলো ইমোশন থাকবে, ফিলিং থাকবে, ভিশন। দেখো, ইমোশন, ফিলিং, ভিশন এগুলো কিন্তু সবই তোমার হলো এমন এমন বিষয় যেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাথে জড়িত। ঠিক আছে, আমাদের যে ইন্দ্রিয়, যে আমরা যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে আমাদের, সেন্স অফ অর্গান, এগুলা সেন্স পারসেপশন অর্গানস, এগুলো দ্বারা আমরা এগুলো ফিল করি। বস্তু জগতে এটার প্রকাশ প্র্যাকটিক্যালি নাও থাকতে পারে। আর ক্রাফট কি? ক্রাফট রেফার্স টু অ্যান অ্যাক্টিভিটি। সোজা কথা, ক্রাফট হলো একটা অ্যাক্টিভিটি, সোজা প্র্যাকটিক্যাল, which involves creation of tangible objects. ইনটেনজিবল মানে কি? ইনটেনজিবল মানে হলো যেটাকে তুমি ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, এটা হলো ইনটেনজিবল। তাহলে আর্ট জিনিসটা ইনটেনজিবল, ঠিক আছে? এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ফিলিং হয়, ফিল করতে পারি আমরা, ইমোশনটা বুঝতে পারি, ফিলিংটা বুঝতে পারি, এখানে কি ভিশন আছে এটা বুঝতে পারি। আর ক্রাফট হলো টেনজিবল, তুমি এটা ধরতে পারবে, ছুঁইতে পারবে, এটাকে, এটা একটা অ্যাক্টিভিটি হবে। হ্যাঁ, এটা হাত ব্যবহার করে, তুমি ব্রেন ব্যবহার করে তুমি এটাকে একটা ফিজিক্যাল শেপ দ্বারা করাতে পারবে। আচ্ছা, বেসড অন কিসের উপর ভিত্তি করে আর্ট রচিত হয়? ক্রিয়েটিভ মেরিট, সৃজনশীল মেধা। আর ক্রাফট তৈরি হয়, ক্রাফট তুমি কিসের উপর ভিত্তি করে হয়? লার্ন স্কিলস এন্ড টেকনিক, তুমি বিভিন্ন স্কিল শিখবা, টেকনিক শিখবা। ঠিক আছে, যেমন ধরো আমরা যে সয়াবিন তেলের বোতলগুলো ইউজ করি, এগুলো ফেলে দিই, অনেকে করে কি এগুলোকে কেটে কুটে সুন্দর করে একটা টবের মতো বানায়, তাই না? টবের মতো বানিয়ে এখানে এটাকে এখানে ফুলদানি হিসেবে ইউজ করে, কালার করে, রং করে, বিভিন্ন ভাবে ডিজাইন করে, তাই না? এই যে সে এটা করলো, এখানে সে একটা জিনিস, ফেলনা জিনিসটার মাঝে সে একটা মানে ক্রাফট টেকনিক, ক্রাফট মানে হলো স্কিল, টেকনিক, স্কিল এবং টেকনিক অ্যাপ্লাই করে, যে স্কিল এবং টেকনিকটা সে অ্যাপ্লাই করেছে, এটা হলো ক্রাফট। আর এই স্কিল এবং টেকনিকের ফলে যে সৌন্দর্যটা বেরিয়ে আসলো, সেটা হলো তোমার আর্ট। ঠিক আছে, তারপরে সার্ভস, কি উদ্দেশ্য প্রদান করে? অ্যাস্থেটিক পারপাস। আর্টের উদ্দেশ্য হলো যে নান্দনিকতা, সৌন্দর্য বোধটাকে তুলে ধরে। আর ক্রাফট কি ধরনের তোমাকে সার্ভিস দিবে? ডেকোরেটিভ অর ফাংশনাল পারপাস। ক্রাফট তোমাকে একটা ফাংশনাল পারপাস দিবে। ঠিক আছে, এখন মনে করো একটা কবিতা তুমি লেখলা, হ্যাঁ, দেশাত্মবোধক কবিতা, এটা শুনতে খুব ভালো, এখানে দেশাত্মবোধ রয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে এটা কিন্তু কোনো ফাংশনাল পারপাস নাই। ফাংশনাল পারপাস হলো, ফর এক্সাম্পল, তুমি একটা গাড়ি কিনলা, গাড়ি কিনে তুমি ড্রাইভ করলা, নিজে শিখলা, কোথাও বেড়াইতে গেলা, এটা কিন্তু একটা ফাংশনাল পারপাস রয়েছে। কিন্তু মনে করো তুমি খুব দাম দিয়ে একটা কবিতা কিনলা, কেউ একটা কবি, তুমি একজন কবি থেকে একটা কবিতা লেখাইলা যে কোনো একটা বিষয়ে, ধরো 500 টাকা দিয়ে একটা কবিতা লেখাইলে, 1000 টাকা দিয়ে বা 10,000 টাকা দিয়ে, সেটা এগুলো ফাংশনাল পারপাস আছে আছে দ্যাট ইজ অ্যাস্থেটিক পারপাস, এটা ফাংশনাল নয়, নন ফাংশনাল। ঠিক আছে, কিন্তু ফাংশনাল পারপাসটা হলো যে মানে প্র্যাকটিক্যাল লাইফে এটা আমার কি কাজে লাগতেছে, এখানে স্কিল আছে কিনা, টেকনিক আছে কিনা। তো স্কিল টেকনিক আমরা কোন জিনিসটার উপর অ্যাপ্লাই করি? যেটার ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে। আচ্ছা, আর্ট জিনিসটা এমফাসাইজ করে কিসের উপরে? আইডিয়াস, ফিলিংস এন্ড ভিজুয়াল কোয়ালিটিস। ওই যে যেটা বললাম, যে আর্টের মূল ফ্যাক্টরগুলো কি কি, মূল এলিমেন্টস অফ আর্ট হলো ইমোশন, ফিলিংস, ভিশন, আইডিয়া, ভিজুয়াল কোয়ালিটিস, এগুলা। আর ক্রাফটের কি কি জিনিস রয়েছে, ক্রাফটের এলিমেন্ট গুলো কি কি, কিভাবে এটা কোন জিনিসটা সে ইউজ করে? সে ইউজ করে বিভিন্ন টুলস, ম্যাটেরিয়ালস, তাই না? বিভিন্ন টুলস, ম্যাটেরিয়ালস ইউজ করে। যেখানে আর্ট শুধু কল্পনা, অনুভূতি, আইডিয়া, ভিজুয়াল কোয়ালিটি, ভিশন করে ছেড়ে দেয়, সেখানে ক্রাফট কিন্তু শুধু এইটাতেই থেমে থাকে না। ক্রাফট এটাকে প্র্যাকটিক্যালি মানুষের সামনে একটা ফিজিক্যাল একটা শেপ দাঁড় করায়। কোয়ান্টিফিকেশন ডিফিকাল্ট,
মানে মেজার করাটা, আর্টের মেজার খুব কঠিন, আর ক্রাফটের মেজারটা খুব সহজ। ক্রাফট মেজারেবল, যেহেতু এটা একটা ফিজিক্যাল একটা স্ট্রাকচার রয়েছে, এটা মেজারেবল। আচ্ছা, রিপ্রোডিউসিবল, নো। মানে রিপ্রোডিউসিবল মানে এটাকে তুমি মনে করো যে এটাকে ফেলে দিলে এটাকে আবার ইউজ করা যাবে কিনা। তো যেহেতু আর্ট জিনিসটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, তাহলে সেটার আবার কি রিসাইকেল রিপ্রোডিউস সম্ভব না। তবে ক্রাফটের কিন্তু সম্ভব। একটা জিনিস ফেলে দিলা, এটাকে আবার আরেকজন চিন্তা ভাবনা করে স্কিল টেকনিক অ্যাপ্লাই করে সে আরেকটা ক্রাফট তৈরি করে ফেলতে পারবে। এমার্জেন্স, হার্ট অ্যান্ড সোল। তোমার দেখা যাচ্ছে যে কি, যে তোমার ইমার্জেন্স, এই যে আর্ট সৌন্দর্য বিদ্যা নান্দনিক তত্ত্ব, এটা কোত্থেকে তৈরি হয়? মানুষের হার্ট থেকে, মানুষের সোল থেকে, হৃদয় থেকে, মানুষের সোল থেকে। তো মানুষের হৃদয় কোথায় থাকে? মানুষের হৃদয় আমরা জানি, এতদিন মানুষ বলেছে যে হার্ট, হৃদয়। তো হৃদয় কি চিন্তা করতে পারে? আসলে চিন্তা করতে পারে মন, মন চিন্তা করতে পারে। হার্ট তো একটা ফাংশনাল পারপাস, হার্টের কোনো চিন্তা করার শক্তি নাই, হার্ট এখানে পাম্পিং করছে, তাই না? তো এখানে আমার কাছে মনে হয় যে মেডিকেল টার্মিনোলজিতে এখানে ভুল আছে। এখানে বিষয়টা হলো যে মানুষের চিন্তা শক্তিটা কোথায়? তার কপালের সামনে, তার ফ্রন্টাল কর্টেক্স যেখানে রয়েছে, সেখান থেকে মানুষ চিন্তা করতে পারে। তো মানুষের চিন্তা, মানুষের হার্ট, মানুষের আসলে মানে যেটা মন মন বলি, যেটা আমি চিন্তার শক্তি বলি, এটা মানুষের ওই যে মাথার সামনের অংশটা চিন্তা করতে পারে। আর এখানে এই জিনিসটা নিয়ে আমার একটু, তাদের যে এই জিনিসটাতে আমার একটু হার্ট এবং সোল থেকে আর্ট, মানে আর্টের উৎপত্তিটা, আর মাইন্ড থেকে, মন থেকে তারা বলছে। তো এখন হার্ট অ্যান্ড মাইন্ডের পার্থক্য বুঝতে হবে তাদের। আচ্ছা, রেজাল্ট অফ ইনেট ট্যালেন্ট, যে আর্টের উৎপত্তিটা থেকে হয়? মানুষের কিছু ইনবর্ন ট্যালেন্ট রয়েছে, কিছু কিছু মানুষ আছে জন্মগতভাবে খুবই ট্যালেন্ট। ট্যালেন্ট বলতে কেমন বলে, জন্ম থেকে কি এরকম হয়ে আসছে? না, তার চরিত্রটা এরকম যে সে বেশি বেশি বই পড়ে, তার চিন্তা ভাবনা, ইনসাইট, ফিলসফি অন্যরকম, ঠিক আছে? আর আহ, এই যে তোমার কিসের রেজাল্ট? স্কিল এবং এক্সপিরিয়েন্স। ক্রাফট জিনিসটা নির্ভর করে তোমার কতটুকু স্কিল রয়েছে, কতটা তোমার এক্সপিরিয়েন্স রয়েছে। তুমি হয়তো অনেক ট্যালেন্ট হতে পারো, তোমার অনেক ইনেট ট্যালেন্ট থাকতে পারে, ইন্টারনাল, তুমি অনেক ব্রেন হতে পারো, কিন্তু তোমার হয়তো স্কিল এতটা নাও থাকতে পারে, এক্সপিরিয়েন্স এতটা নাও থাকতে পারে। তো মানুষের মন, মেজাজ, এগুলো অভিজ্ঞতা এবং দক্ষতার মাধ্যমে উন্নত হয়। মানে আর হচ্ছে তোমার হার্ট, সোল। হার্ট বলতে আমি বলবো দুইটাই মাইন্ড রিলেটেড, ঠিক আছে? দুইটাই মাইন্ড রিলেটেড। এখানে ইনেট, এখানে ওরা যেটা দিয়েছে যে হার্ট এন্ড সোল, আমি এটার সাথে অপোজ করছি। আমি বলছি যে দুইটাই এখানে মাইন্ড হবে, কারণ দুইটা মন চিন্তা করতে পারে, এখানে হার্ট চিন্তা করতে পারে না। হ্যাঁ, সোলটা হতে পারে, সোল এখানে একটা বিষয়। মানুষের যে সোল আছে এটাও চিন্তার একটা বিষয়, এটাও চিন্তা করতে পারে, এটা একটা বিষয়। আচ্ছা, তারপরে এখানে ডেফিনিশন অফ আর্ট। তো আমরা তো বুঝে গেলাম যে অলরেডি যে আর্টের যে ইয়াগুলা, কোয়ালিটি গুলা অলরেডি আমরা বুঝে গেছি মোটামুটি। আর দরকার নেই বেশি এখানে। আর একটা জিনিস আমরা করতে পারি, এই যে এখানে বলছে, এখানে আরো মানে বেশ জটিল ভাবে বলা হয়েছে। ওই যে এখানে একটা কথা বলা আছে যে আর্ট ইজ এ ফর্ম অফ ওয়ার্ক দ্যাট এক্সপ্রেসেস ইমোশনস এন্ড এক্সপ্রেশন। সোজা কথা, আর্ট মানে হলো ইমোশন, এক্সপ্রেশন। আর ক্রাফট হলো ফিজিক্যাল ফর্ম, কোন জিনিসের ফিজিক্যাল ফর্ম। আর ক্রাফট জিনিসটা তুমি মেজার করতে পারবা, আর্টটাকে করতে পারবে না। ক্রাফট থেকে ডুপ্লিকেট করা যায়, কিন্তু আর্টকে করা যায় না ডুপ্লিকেট। আর্ট মুভ, আর্ট ফর্মস মুভস পিপল ইমোশনালি। আর্ট একটা নান্দনিক সৌন্দর্যবিদ্যা মানুষকে ইমোশনালি হিট করে। আর ক্রাফট মানুষকে আকর্ষণ করে। আকর্ষণ করা আর মানুষকে ইমোশনালি হিট করা, এটা অন্যরকম একটা বিষয়, তবে কাছাকাছি। Unlike craft, art is known to come out of the heart and soul. Crafts are a product of the mind. তাহলে আমরা ডিফারেন্স বিটুইন হার্ট অ্যান্ড মাইন্ড, এটার মধ্যে আমরা একটু দেখি। শিখতে যেহেতু বসছি, একটু ভালো করে শিখি।
দেখি আমরা আজকে আমরা হার্ট এবং মাইন্ডের পার্থক্যটা বুঝবো। দ্য হার্ট often speaks to us quietly and with common sense। তাহলে মানুষের কমন সেন্সটাই হলো তার হার্ট। এখানে বলছে the mind tends to rationalize our desires and reactions. To help you distinguish between how your mind might sound as your heart, here are some examples in the situations। ঠিক আছে, সেখানে কি বলছে যে এখানে একটু বুঝি আমরা। follow your heart have been watchwords for centuries, and with good reason. We know instinctively our heart's intuition yields the highest outcome, but it হার্ট বলতে এখানে আসলে আমি মনে হয় বুঝতে পারছি এতক্ষণে, হার্ট বলতে এখানে অন্তরকে বোঝাচ্ছে। শুধুমাত্র ওই যে যেটা পাম্প করে এটাকে বোঝাচ্ছে না, অন্তরকে বোঝাচ্ছে। মানুষের যে অন্তর, যেটা চিন্তা, অর্থাৎ থার্ড আই, মানুষ সরি সিক্সথ সেন্স যেটা বলে মানুষের অন্তর্চক্ষু, এটাকে বোঝাচ্ছে হার্ট বলতে। বাট ইফ ইউ আর like me, you may have found at some point in your life that following what you thought was your heart got you into trouble. For example, you might have felt guided by your desire to eat another piece of chocolate cake, but then you felt bad afterwards, or you were tingling and your heart beating fast about dating a certain guy, but it turned out to be a bad experience. Why? Because your mind can easily confuse an emotional pull for herd intuition. We follow that allure instead. It takes practice to discern the difference. আচ্ছা, এখানে আর কি বলছে যে I often thought I was following my heart only to discover I was really just following my desire. For example, I got into a relationship that felt very romantic, but the romantic love feeling and my hormones overrode my heart's whispering. I don't know about this. I learned through trial and error that the lure of romance isn't always what the heart really wants, which is heart resonance। তাহলে বলছে হার্ট বা অন্তর্চক্ষু যেটা বলছে আর কি, এখানে পরিষ্কারভাবে বলে নাই ঠিক, ওরাও নিজেরাও মনে হয় পার্থক্যটা বের করতে পারছে না। দেখি আমরা আরেকটা The main difference between heart and mind is that heart, figuratively, is believed to be related with the emotional sentiments, while the mind is believed to be related mostly with rational thinking। তাহলে এখানে একটা বলছে যে হার্ট, হার্ট জিনিসটা ওরা বলছে যে এখানে ইমোশনাল একটা ব্যাপার, আর বলছে যে মাইন্ড জিনিসটা হলো রেশনাল। আসলে এরকম বিষয়টা এরকম, যদি মেডিকেল সায়েন্সের দৃষ্টিভঙ্গিতে বলি, মানুষের ব্রেনের যে বিভিন্ন পার্ট আছে, পার্টে কিন্তু কোনো কোনো পার্টে মানুষ ইমোশনাল থিঙ্কিং করতে পারে, আবার কোনো কোনো পার্টে মানুষ রেশনাল বা যৌক্তিক চিন্তাগুলা করে। হার্ট অ্যান্ড মাইন্ড আর অফেন টকড সাবজেক্ট ম্যাটার্স অ্যামাং আস, though human biology distinguishes heart and mind as two organs or entities with concern to the thoughts and emotions in us। যদিও বায়োলজিতে বলা হচ্ছে যে হার্ট বলতে একটা অর্গান, it is difficult to difference our conscience as mind and heart, since these differences are entirely based on our আচ্ছা, বায়োলজির ডিফারেন্সটা তো তুমি জানোই, বায়োলজির যে একটা সংজ্ঞা, হোয়াট ইজ মাইন্ড এন্ড বিলিফ। মাইন্ড ইজ এ সেট অফ কগনিটিভ ফ্যাকাল্টিস ইনক্লুডিং কনসাসনেস, পারসেপশন, থিঙ্কিং, জাজমেন্ট, ল্যাঙ্গুয়েজ এন্ড মেমোরি। ইট ইজ ইউজুয়ালি ডিফাইন্ড এজ এ ফ্যাকাল্টি অফ এন্টিটিস, থটস এন্ড কনসাসনেস। আচ্ছা, এই বিষয়টা আমি আরেকদিন একটু দেখতে হবে এটা। হুম, ভালো করে বলতে পারে না ওরা, ভালো করে বলতে পারে নাই, ডেফিনিশনটা খুব টাফ। এখানে বলা আছে কিছু, দেখি কি বলছে। থট, মেমোরি, উইল এন্ড রিজন together with the ego as the fifth and principal factor constitute the heart. It is these five things that may be called the heart, but in definitely naming the different parts of this heart, we call it surface of its mind.
and depth of its heart. ওই যে কথা আসলে একই, বলছে যে মানুষের থট, মেমোরি, চিন্তা ভাবনা, মেমোরি, ইচ্ছা, রিজন, কারণ, যৌক্তিকতা, ইগো, মানে এই যে বিষয়গুলো আছে, মানুষের যে মানে ফিলিং গুলো আছে, এগুলার যদি আমরা সারফেস চিন্তা করি, উপরের দিকে চিন্তা করি, উপরে চিন্তা করি, এটা মাইন্ড। আর গভীরে চিন্তা করলে এটা হয়ে যায় আমাদের হার্ট। এখানেও কেমন জানি একটু ক্লিয়ার না আর কি, ব্যাপার কি এরা হার্ট মাইন্ডের ডেফিনেশন দিতে পারে না নাকি? দেখি এখানে কি বলছে। Know the difference between mind and heart through meditation. ওরে বাবা, দরকার নাই, মেডিটেশন করতে হবে এখন। এখানে কিছু কেউ কিছু লোক ব্যাখ্যা দিচ্ছে, উনি বলছে যে the brain is an organ but the mind isn't. The brain is the physical place where the mind resides. হ্যাঁ, brain is the physical place where mind resides. The mind is the manifestation of thought, perception, emotion, determination, memory, and imagination takes place in the brain. Mind is often used to refer especially to the thoughts process of reason. উনি এটা বলছে আর কি, উনি বলছে যে মানুষের মাইন্ড, মনটাই চিন্তা করতে পারে। আচ্ছা যাক, আমরা অনেক কিছু দেখলাম এখানে, কিন্তু আসলে মন মতো কোনোটাই পাইলাম না। যা হোক, আমরা আমাদের টেক্সটে চলে যাই। আচ্ছা দেখো এখানে কি বলছে, আমরা তাহলে বোঝা গেল কি যে মানুষের মাইন্ড এবং হার্ট এই দুটোই কিন্তু মূলত মানুষের যে ব্রেন আছে, মানুষের যে মস্তিষ্ক, আমাদের যে মাথা, আমাদের যে হেড, এই হেডের মধ্যে কিন্তু ভাগ আছে। কোনো কোনো পার্ট ইমোশনাল থিঙ্কিং করতে পারে, কোনো কোনো একটা পার্ট রেশনাল থিঙ্কিং করতে পারে, ওইখানে অবস্থিত সবকিছু। ওইখান থেকে সবকিছু আসে, ওনাদের এই সংজ্ঞাগুলো আমি নিতে পারলাম না। আচ্ছা আমরা তার দেখি আমাদের টেক্সটে চলে আসি, বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা ওখানে গিয়েছিলাম। আচ্ছা এখানে কি বলছে যে ক্যান ইউ ডিস্টিংগুইশ বিটুইন আর্ট এন্ড ক্রাফট? ইয়েস, আমরা ডিস্টিংগুইশ করতে পারি। দুইটাই তোমার মন থেকে উৎপত্তি, দুইটাই মানুষের চিন্তা ভাবনা থেকে উৎপত্তি হয়েছে। তবে আর্ট জিনিসটা হলো মানুষের একদম, এখানে কোনো ফিজিক্যাল এটার অ্যাপিয়ারেন্স থাকে না। ইমোশন ফিলিং মানুষের চিন্তা ভাবনা থেকে এটা আবদ্ধ থাকে। আর ক্রাফট জিনিসটা, এটা করতে গেলে তোমার ইমোশন ফিলিং এগুলোর পাশাপাশি তোমার স্কিল এবং টেকনিক লাগবে। ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম। হাউ মেনি ডিফারেন্ট ক্রাফটস ডু রুরাল পিপল এনগেজ ইন নাও? ক্রাফট করার ক্ষেত্রে আজকাল অনেকেই আছে। হোয়াট ডু দিস হ্যাভ টু ডু উইথ দ্য লাইফ? আচ্ছা এখানে আমরা দেখি, ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। ক্রাফট ওয়ার্ক হলো অ্যাপ্লাইড ফর্ম, একদম ক্লিয়ার বলে দিচ্ছে যে ক্রাফট ওয়ার্ক মানে হলো যে প্র্যাকটিক্যাল আর্টের একটা প্র্যাকটিক্যাল একটা ফরম্যাট হলো ক্রাফট ওয়ার্ক, মানে এটাও একটা আর্ট। আর সোশ্যাল এন্ড কালচারাল প্রোডাক্ট, তাহলে ক্রাফট ওয়ার্কটা হলো একটা সামাজিক এবং সাংস্কৃতিক একটা আমাদের উপাদান, একটা উৎপাদন, একটা কিছু, একটা প্রোডাক্ট, একটা একটা উৎপাদিত বস্তু আমাদের এটা। রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন। ফোক মানে হলো সাধারণ জনতা, সাধারণ জনতা মানে হলো যে লোককল্পনার, সাধারণ মানুষের, লোকাল মানুষের কল্পনার একটা ইনক্লুসিভনেসটা প্রকাশ করি। ইনক্লুসিভনেস মানে হলো যে এটার অন্তর্ভুক্তি, ইনক্লুসিভ নেচার মানে হলো যে কি, যে একটা সমাজের সব কিছুকে এটা ইনক্লুড করে এখানে সমাজের প্রতিফলনটা এখানে ঘটায় এই যে ক্রাফট ওয়ার্কের মাধ্যমে। আর ক্রাফট ওয়ার্ক হুইচ ইউজুয়ালি ডাজন্ট বিয়ার দ্য সিগনিফিকেন্স অফ ইটস মেকার। যেমন ধরো হিন্দুরা পূজার সময় তাদের যে মূর্তি বানায়, এটা কিন্তু তাদের একটা ক্রাফট ওয়ার্ক।
এটার মাধ্যমে তাদের একটা ইমাজিনেশন প্রকাশ পায়, যে তারা সৃষ্টিকর্তা সম্পর্কে তাদের বিশ্বাসটা হলো যে তারা একটা মানে মূর্তির মাধ্যমে একটা মূর্তিকে দাঁড় করিয়ে একটা মূর্তিকে বানিয়ে ওরা এটাকে সৃষ্টিকর্তা হিসেবে তাদের তাদের ভগবান হিসেবে এটাকে কল্পনা করে ওরা এটাকে পূজা করে, ঠিক আছে, এটাকে শ্রদ্ধা করে সম্মান করে এটাকে সৃষ্টিকর্তা মনে করে, ঠিক আছে। এখন এই যে বিষয়টা তাদের এটা একটা ইমাজিনেশনটা, তাদের যেই নেচারটা, তারা কোন ধরনের নেচার, তাদের কোন ধরনের বিশ্বাসে তারা বিশ্বাসী, এটা কিন্তু প্রকাশ করে। ক্রাফট ওয়ার্ক ইউজুয়ালি, তো যে মূর্তিটা বানায় সে তার কিন্তু এখানে নাম ধাম ওখানে কিছুই থাকে না, কিন্তু যে উদ্দেশ্যে বানানো হয়েছে, যে যে বিশ্বাসের উপর বানানো হয়েছে সেই বিশ্বাসটা সেখানে থেকে যায়, রিটেইনস এ পার্সোনাল টাচ। তবে যে মূর্তি বানায় তার নাম হয়তো সেখানে সিগনেচার থাকে না, তবে তার যে একটা ব্যক্তি স্বাতন্ত্র চিন্তা সেটা থেকে যায়। When we look at a 30-year-old Nokshikatha, we wonder at its motifs and designs. আমরা যখন 30 বছর পুরাতন একটা নকশিকাতার দিকে তাকাই আমরা আশ্চর্য হয়ে যাই, এটার মধ্যে যে মোটিভ এবং ডিজাইন ইউজ করা হয়েছে এটা পয়েন্ট টু আর্টিস্টিক ইনজেনুইনিটি। মোটিভ এবং ডিজাইন বলতে আমরা কি বোঝাচ্ছি আমরা একটু দেখি। ডিজাইন তো এটা মনে করো যে একটা আমব্রেলা টার্ম, হ্যাঁ আমব্রেলা টার্ম। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মোটিভ জিনিসটা, আমরা যদি একটু ছবিতে দেখাই, এই যে দেখতে পাচ্ছ এগুলো হলো মোটিভ। হ্যাঁ এখানে এখানে বর্ণনা করে দিছে কি বলছে এখানে দেখি। মোটিভ, মোটিভ ইন লিটারেচার, বিভিন্ন বর্ণনা দেওয়া আছে আর কি এখানে। এই যে এখানে মোটিভ গুলা, মোটিভের বিভিন্ন ছবি টবি, ঠিক আছে দেখতে পাচ্ছ, monograms and motifs, ornament। কি বলছে এখানে, এই যে a decorative figure that is repeated in a design। ডেকোরেটিভ ফিগার, ডিজাইন একটা বড় ধরনের ব্যাপার, ঠিক আছে, আর ডিজাইনের ভিতরে মোটিভ থাকতে পারে, মোটিভ, ঠিক আছে। এই যে এখানে বলছে যে ডিফারেন্স অ্যাজ নাউন্স, the difference between design and motive is that design is a plan। ডিজাইনটা কি, কোন প্ল্যানে তুমি কাপড়টা করবা, ডিজাইন করবা, অর্থাৎ
অর্থাৎ কাপড়টার মধ্যে কি প্ল্যান হবে, সৌন্দর্য তুমি কিভাবে করবা, সেই প্ল্যানটাই হলো ডিজাইন। With more or less detail for the structure and functions of an artifact, building or system, while motif is a recurring or dominant element, a theme. আর মোটিভটা হলো বারবার যেটা আসবে, একটা ডমিনেন্ট প্রধান একটা এলিমেন্ট, এটা একটা থিম হতে পারে। As a verb, design is to assign, appoint someone to designate. আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে ডিজাইন হলো একটা প্ল্যান, আর মোটিভটা হলো কোনো একটা প্ল্যানের ভিতরে বিভিন্ন থিম তুমি ইউজ করতে পারো, এগুলো হলো মোটিভ। আচ্ছা, তারপরে এখানে আরো বলে দেওয়া আছে যে এ প্ল্যান, ডিজাইন নাউন হিসেবে ডিজাইন মানে একটা প্ল্যান। রিকারিং dominant element, a theme. See how the artist repeats the scroll motif throughout the work. A short melodic passage that is repeated in several parts of a work. অর্থাৎ একটা নির্দিষ্ট একটা মানে ডিজাইনের উপরে তুমি বিভিন্ন মোটিভ ইউজ করতে পারো আলাদা আলাদা কোনো একটা থিম প্রকাশ করার জন্য। A decorative figure that is repeated in the design, the physical object or object repeated at each point of a lattice, usually atom or molecules. A basic element of a move in terms of why the piece moves and how it supports the fulfillment of a stipulation. আচ্ছা, এটা অন্য দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটিভ ডিজাইনের, আচ্ছা আরেকটা কথা এখানে দেওয়া আছে, আমরা একটু দেখি। আসলে এগুলো জানলে মানুষকে উত্তর দেওয়াটা খুব সহজ, কেউ তোমাকে ভুলভাল বলতে পারবে না, বুঝো না? এই যে এখানে বলা আছে যে মোটিভ ইজ এ রিকারিং সাবজেক্ট অর ইমেজ, বারবার আসে এটা। রিপিটিং a subject or shape. You can create a pattern by repeating an image over and over. তাহলে কোনো মোটিভকে বারবার রিপিট করলে এটা প্যাটার্ন হয়ে যায় একটা। The pattern is made up of recurring motifs. তাহলে বোঝা গেল যে মোটিভটা হলো একটা নির্দিষ্ট একটা তোমার ইমেজ, একটা কিছু শেপ, এটাকে বারবার তুমি যখন রিপিট করবা নির্দিষ্ট সময় অন্তর একটা তাল মিলিয়ে, সেটা প্যাটার্ন হয়ে যাবে। ঠিক আছে, this is a motif, a recurring image, the same design repeated. In this example, different sizes, but the size subject the name. এই যে there is a pattern using that recurring motif. A pattern is a composition created using a recurring motif. A recurring motif use করে করে, এই যে এগুলো মোটিভ, এটাকে যখন একটা নির্দিষ্ট একটা 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 সাজাবে, ডিজাইনে সাজাবে, তখন এটা একটা প্যাটার্ন হয়ে যায়, প্যাটার্ন। ঠিক আছে, pattern more specifically tends to refer to a repetition of a shape or gesture on a given substrate like plate, or for instance a motif is also a shape or gesture that iterates across time. আজ আমরা জটিলের দিকে যাচ্ছি না তেমন একটা। আচ্ছা, হ্যাঁ, উইকিপিডিয়াতে কি বলছে এটা আমরা একটু দেখে। এখানে কি বলছে যে এই যে in art and iconography, iconography হলো ব্রাঞ্চ অফ আর্ট হিস্ট্রি। আচ্ছা, এটা অন্য একটা হিসাব। ইন আর্ট এন্ড আইকনোগ্রাফি মোটিভ, হ্যাঁ কই চলে গেল, মোটিভ ইজ অ্যান এলিমেন্ট অফ এন ইমেজ। মোটিভটা একটা ইমেজের মতো, মানে সাহিত্যের ক্ষেত্রে মোটিভ মে বি রিপিটেড ইন এ প্যাটার্ন অর ডিজাইন। তাহলে প্যাটার্ন ডিজাইন এক কথা, মোটামুটি বোঝা যাচ্ছে। প্যাটার্ন ডিজাইনটা প্ল্যান, ঠিক আছে, প্ল্যান বোঝায়। ঠিক আছে, এই যে মোটিভ বিভিন্ন ধরনের এক্সাম্পল, এই যে এগুলো মোটিভ। তাহলে মনে হয় বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা দেখো, তাহলে এখানে বলছে যে a craft work which usually doesn't bear the signature of its maker retains a personal touch. When we look at a 30-year-old নকশিকাঁথা, we wonder at its motifs and designs. তাহলে মোটিভস বোঝা গেল এক ধরনের এমন একটা বিষয়
যেটা রিকারিং একটা থিম, একটা ইমেজ, একটা কিছু, এটা বারবার যখন আমরা একটা নির্দিষ্ট প্যাটার্নে করব তখন সেটা ডিজাইন হয়ে যায়। মানে প্যাটার্ন ডিজাইন একই কথা। দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইনজেনুইনিটি, যেটাতে কি থাকে, একটা নান্দনিক একটা কিছু থাকে, ইনজেনুইনিটি সত্যতা, উদ্ভাবনী একটা শক্তি থাকে, অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার ইন ইট, এবং এটার মধ্যে যে যে এটাকে তৈরি করেছে সে এটার মধ্যে উপস্থিত থাকে। The fact that we don't know her name or any other details about her doesn't take anything away from our appreciation of the artist. যদিও আমরা আর্টিস্ট সম্পর্কে জানতে পারি না, তার নাম জানি না, কিন্তু তার সে যেটা তৈরি করেছে তার কাজটা দেখে আমরা তার সম্পর্কে বুঝতে পারি। Indeed, the intimate nature of the katha and the tactile feeling it generates animate the work and make it very inviting. The tactile feeling, tactile অর্থ কি? ট্যাকটাইল ফিলিং মানে হলো যে যে আমরা যে একটা অনুভূতিটা ফিল করি, যে তার যে দক্ষতা, হ্যাঁ, তার যে দক্ষতাটা আমরা মানে বুঝতে পারি, ঠিক আছে। ট্যাকটাইল ফিলিং মানে হলো যে তার যে সে যে কাজটা করেছে, তার যে একটা দক্ষতা, তার যে একটা মানে অভিজ্ঞতা, এটা থেকে আমরা বুঝতে পারি আর কি। The tactile sensation refers to the sense of touch, especially the information received from various pressure or vibration. ঠিক আছে, মানে বলছে যে এখানে তার তার যে পার্সোনাল একটা ফিলিং, তার যে পার্সোনাল একটা টাচ যে এটার মধ্যে রয়েছে, সেটাকে আমরা বুঝতে পারি। তোমাকে আরেকটু ক্লিয়ার করে দেখাই দিচ্ছি। ট্যাকটাইল মানে হচ্ছে রিলেটেড টু দ্য সেন্স অফ টাচ। ইফ সামথিং ইজ ট্যাকটাইল, ইট হ্যাজ a surface that is pleasant or attractive to touch. Her painting have a very tactile quality. অর্থাৎ ট্যাকটাইল কোয়ালিটি মানে কি, যে মানে ধরো না তুমি ধরো, এটা আমি বুঝাই তোমাকে, যেমন ধরো তুমি অনেকদিন ধরো মেডিকেলে তুমি পড়াশোনা করছো ঢাকার বাইরে, হ্যাঁ, অনেকদিন ধরে পড়াশোনা করছো, তোমার আম্মুর হাতের পিঠা তুমি অনেকদিন ধরে খাও না, হঠাৎ করেই তোমার আম্মু তোমাকে অনেক বছর পরে পিঠা বানায় তোমার জন্য পাঠাইছে, বা হয়তো কেউ পিঠাটা নিয়ে আসছে, ঠিক আছে। তো তুমি খেয়ে, কিন্তু তুমি পিঠা তো এমনিতে খাও, কিন্তু এই পিঠাটা খেয়ে তোমার কাছে মনে হচ্ছে যে আরে এই পিঠাটা আম্মুর হাতের, এটা আম্মুর হাতের পিঠা ছাড়া হইতে পারে না। যদিও তুমি জানো না, যে তোমাকে এনে দিয়েছে সে তোমাকে বলে নাই, কিন্তু তুমি খেয়ে বলতেছো যে না, এই পিঠাটা আম্মুর হাতের। আমরা এরকম বলি না? বুঝতে পারছো? জি স্যার। এই যে এটাকে বলে ট্যাকটাইল ফিলিং। ট্যাকটাইল ফিলিংটা মানে হচ্ছে যে আমরা কোনো একটা জিনিস দেখে, বা কোনো একটা জিনিস খেয়ে, বা কোনো একটা জিনিস মানে এটা সম্পর্কে জানি না কে বানাইছে, কিন্তু আমরা এটাকে দেখে, অথবা এটাকে টেস্ট করে, অথবা এটাকে মানে শ্রবণ করে, অথবা এটাকে শুঙে, হ্যাঁ, মানে এটাকে স্মেল নিয়ে আমরা বুঝতে পারি যে এটা কার, যদি আমরা নাম জানি না, ঠিক আছে না। এটাকে বলে যে, অর্থাৎ যে জি এটাকে স্যার। তৈরি করেছে সে নিজের একটা টাচ রেখে দিয়েছে, এমন এমন ইনজেনুইনিটি তার মাঝে, উদ্ভাবনী শক্তি, এমন তার আলাদা নিজের একটা কোয়ালিটি, যে এটা যখন সে তৈরি করে তখন এটার মাঝে তার একটা পার্সোনাল একটা টাচ থেকে যায়। যতই আমরা দেখি যে অনেক অনেক মানে বিশেষ করে মানে হ্যান্ডমেড জিনিসের ক্ষেত্রে, যেসব জিনিস আর্ট রিলেটেড, এখানে এগুলো থাকে, ট্যাকটাইল ফিলিংটা থাকেই স্বাভাবিক। তুমি এটা বুঝতে পারবা যে হ্যাঁ এই জিনিসটা অমুকের অমুকের দ্বারা তৈরি, অমুকের। যেমন আমরা বগুড়ার দই খুব ভালো জানি, তাই না? তো দই তো আমরা ঢাকা শহরে বহু খাই,
কিন্তু আমাকে যখন এটা এনে দিবে, আমি যখন এটা খাবো, তখন আমার কাছে মনে হয় এটা তো একটা অন্যরকম একটা স্বাদ, হ্যাঁ, একটা অন্যরকম একটা টাচ, তাই না? তো এরকম আর কি বিষয়টা। তাইলে আমরা কোথায় দেখেছিলাম? Indeed, the intimate nature of the katha and the tactile feeling it generates animate the work. Animate মানে কি? জীবন্ত করে তোলা। অর্থাৎ যে এই ক্রাফটটা নির্মাণ করলো, তার ইন্টিমেট নেচার অফ দ্য কাথা, ইন্টিমেট নেচার অফ দ্য কাথা, অর্থাৎ যে এটাকে নির্মাণ করেছে, সে এই কাঁথাটা যখন নির্মাণ করে সে এটার সাথে মিশে গিয়েছে, ইন্টিমেট হয়ে গেছে, এবং ইন্টিমেট হওয়ার ফলে তার মাঝে একটা, ওই কাঁথাটার মাঝে ওই যে যেটাকে তৈরি করেছে তার একটা ট্যাকটাইল ফিলিং লেগে গেছে। ট্যাকটাইল ফিলিংটা যে এটাকে ইউজ করবে, যার কাছে এটা যে তৈরি করলো সে হয়তো মানে বুঝতে পারছে না বা না বুঝেও করছে, কিন্তু যে এটাকে ইউজ করছে, যারা এটাকে ভোগ করছে, তারা কিন্তু বুঝতে পারে যে এই ট্যাকটাইল একটা ফিলিং আছে, জেনারেট হয়। এবং এই ট্যাকটাইল ফিলিংটার ফলে কিন্তু একটা কাজ, একটা কর্ম, যে কোনো কাজ, এটা জীবন্ত হয়ে ওঠে, অ্যানিমেট অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং, এবং এটা ইনভাইটিং করে, এটাকে আকর্ষণীয় করে, এটাকে আলাদা একটা ডেফিনিশন তৈরি করে, যে হ্যাঁ, একটা ব্র্যান্ড হিসেবে এটাকে তৈরি করে নেয়, তাই না? দেখো খুব কঠিন এটা প্যাসেজটা, এক বুঝাইতে অনেক কিছু। A craft work is shaped by the interaction of individual creativity and community aesthetics. তাহলে ক্রাফট ওয়ার্কে আমরা কি দেখতে পাচ্ছি? ক্রিয়েটিভিটি লাগবে তোমার, তোমার তুমি যে সমাজে বসবাস করো সেই সমাজের সৌন্দর্য বোধ সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। ক্রাফট শুধু করলেই হবে না, ইউটিলিটি ফাংশনস এন্ড হিউম্যান ভ্যালুস, এবং ক্রাফট তুমি যেটা বানাইলা এটা কিন্তু মানুষের ইউটিলিটি হতে হবে, ফাংশনের কাজ লাগবে, অর্থাৎ মানুষের বাস্তব জীবনে এটা ব্যবহারযোগ্য হতে হবে। এমন কিছু বানাইলা যেটা ক্রিয়েটিভিটি আছে, কমিউনিটি অ্যাস্থেটিক্স আছে, কিন্তু এটা বাস্তবে মানুষ এটা কখনো ব্যবহার করবে না, তাহলে এটা ক্রাফট ওয়ার্ক হতে পারে না। এবং এট দ্য সেম টাইম ক্রাফট ওয়ার্কের মাঝে একটা হিউম্যান ভ্যালু থাকতে হবে, একটা মূল্যবোধ। এখন মূল্যবোধ কি? হিউম্যান ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? হিউম্যান ভ্যালু বলতে বোঝাচ্ছে মানুষ এটাকে মূল্যায়ন করতে হবে, এটাকে গুরুত্বপূর্ণ ভাবতে হবে, যে হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই ক্রাফট ওয়ার্কটা আমার জন্য দরকার, আমি এটাকে মূল্যায়ন করি, আমি এটাকে মনে করি যেটা ভালো, তাই না? যেমন আমরা দেখা যাচ্ছে যে ঘড়ি নর্মালি মানুষ ইউজ করতো, কিন্তু এখন দেখো ঘড়ির মাঝেও কিন্তু একটা ক্রাফটের একটা বিষয় আছে কিন্তু, তাই না? তাহলে ক্রাফট এখন সব জায়গাতে আছে, অর্থাৎ একটা ভ্যালু ক্রিয়েট করে, অর্থাৎ ক্রাফট একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে মানুষের কাছে, একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে, এটাকে বলা হচ্ছে হিউম্যান ভ্যালু। আর না হলে সে এটা কিনবে কেন? তাহলে ক্রাফট ওয়ার্কটা খুব টাফ। It is distinguished by its maker's desire to locate himself or herself in the wider and ever-changing cultural aspirations of the community. The কমিউনিটিতে, সমাজে মানুষের চিন্তা চেতনা, কালচারাল অ্যাসপিরেশনটা, আশা আকাঙ্ক্ষাগুলো বারবার চেঞ্জ হতে থাকে। একটা সময়ে একটা জিনিস খুব ভালো চলে, আবার চলে না, আবার একটা সময় একটা জিনিস, নতুন জিনিসটা খুব ভালো চলে, তাই না? একটা সময় ছিল আমাদের এখানে এই যে বাটন মোবাইল খুব চলতো, এখন কিন্তু বাটন মোবাইল আর চলে না, এখন আমাদের কি চলে? সবাই টাচ মোবাইল ইউজ করছে। তাহলে এই যে এভার চেঞ্জিং কালচারাল অ্যাসপিরেশন, মানুষের কালচারাল মানে সাংস্কৃতিক যে চিন্তা, সংস্কৃতি কি, কালচার কি? কালচার মানে হলো মানুষের একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা আছে, এভরিথিং, এভরি আইটেম, তুমি প্রত্যেকটা শব্দ যা ব্যবহার করো তোমার জীবনে, যা কিছু করো, এভরিথিং ইজ কালচার। ইভেন ইউর রিলিজন, তোমার বিশ্বাস, তোমার চিন্তাধারা, সবই কালচার। তাহলে এখানে এভার চেঞ্জিং কালচারাল এক্সপিরেশনস, যা মানুষের যখন চেঞ্জ হতে থাকবে জীবনধারা, আমরা যাই করি না কেন সেটাই কালচার আমাদের জীবনে, চিন্তাধারা থেকে শুরু করে চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, তাই না? তোমাদের ফ্যামিলির একটা কালচার কি? তোমরা ফ্যামিলি মেহমান গেলে বাইরে থেকে এগুলো তোমরা নাস্তা না করে দিতে চাও না, চা বিস্কিট যে কোনো কিছু। আবার কোনো ফ্যামিলির কালচার এগুলো নাই, তারা এটা করে না, বলে এর মানে যে এরা খারাপ, এটাও না। তো এটা যার যার একটা কালচারাল একটা অ্যাসপিরেশন, যার যার একটা কালচারাল চিন্তা ভাবনা। এমনি টোটাল সোসাইটির যেমন একটা কালচার রয়েছে আমাদের, আবার আমাদের প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে আলাদা আলাদা কালচার রয়েছে, ঠিক আছে? তো তাহলে এই কালচারের কিন্তু বিভিন্ন লেয়ার আছে, ফ্যামিলি কালচার, সোসাইটি কালচার, স্টুডেন্টসদের কালচার, প্যারেন্টস কালচার, তাই না? তো কালচারের একটা লেয়ার আছে, লেভেল আছে, বয়স আছে, সেটা অনুযায়ী আমরা কমিউনিটিতে এগুলো বারবার চেঞ্জ। তাহলে
যে ক্রাফট ওয়ার্কটা তৈরি করবে সে নিজেকে লোকেট করতে হবে যে আমি কোন শ্রেণীর মানুষের জন্য আমার এই যে আমার ক্রাফট ওয়ার্কটা আমি তৈরি করব, এন্ড সাবসিকুয়েন্টলি পরবর্তীতে অফ দ্য মার্কেট, এবং মার্কেটের ভ্যালু বুঝতে হবে। মার্কেটের ভ্যালু না বুঝে আন্তাজে একটা বানাই দিল, অনেক টাকা ইনভেস্ট করলো, তাহলে এটা লস। মানে ক্রাফট ওয়ার্কের সাথে একটা কমার্শিয়াল একটা ব্যাপার রিলেটেড। বাট ইভেন when the market is an important factor, community aesthetics remains the factor determining the form and content of the craft work. আবার বলছে যে এখানে যে ক্রাফট ওয়ার্কের ক্ষেত্রে মার্কেট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তোমার জিনিসটা মার্কেটে চলবে কিনা। আবার কমিউনিটি অ্যাস্থেটিক্স, মানুষ কি চায়, মানুষের কাছে কোন জিনিসটা সুন্দর মনে হয় সেটাকে তুমি ডিটারমাইন করে করতে হবে, নির্দিষ্ট করতে হবে, এবং সেই ক্ষেত্রে ওই কমিউনিটি অ্যাস্থেটিক থাকে সৌন্দর্য, মানুষের চিন্তার সৌন্দর্যটাকে তুমি একটা ফর্মে আনতে হবে, নির্দিষ্ট আকৃতিতে, এবং ওটার ভিতরে কন্টেন্ট দিতে হবে, বিষয়বস্তু দিতে হবে, তাহলে এটা ক্রাফট ওয়ার্ক হবে। খুব কঠিন ক্রাফট ওয়ার্ক জিনিসটা, খুব কঠিন, অনেক কিছু শর্ত মেনটেন করতে হয়। দ্য এক্সকুইজিট টেরাকোটা ডলস, সুন্দর যেই মানে টেরাকোটা যে মাটির যে মানে মাটি যে শুকায়া যে করে, কাঁচা মাটিকে ডিজাইন করে যখন এটাকে শুকায়, এটাকে আগুন দিয়ে বা অন্য হিট দিয়ে যখন এটাকে শুকায় ফেলে, তখন টেরাকোটা কাদামাটির যে তৈরি যে ডলগুলো দিনাজপুরে পাওয়া যায়, ডেটিং ব্যাক টু আর্লি 1940s, 1940 সালের দিকে দিনাজপুরে এই ধরনের টেরাকোটা ডল পাওয়া যেত। হ্যাঁ, এই টেরাকোটা ডলগুলো 1940 সালে পাওয়া যেত, দ্যাট ফর্ম আ পার্ট অফ দ্য বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামস কালেকশন। 1940 সালে দিনাজপুরে এগুলো ব্যবহৃত হতো, মানুষ এগুলো কিনতো, মানুষ এগুলো ব্যবহার করতো। তো এগুলো বর্তমানে ন্যাশনাল মিউজিয়ামে আছে, কিন্তু বর্তমানে এখন আর এগুলো ইউজ করে না মানুষ। ওয়ার মোস্টলি বট ফ্রম ভিলেজ ফেয়ার্স বাই সাম প্যাট্রন। এগুলো গ্রামের বিভিন্ন মেলাতে বিভিন্ন প্যাট্রনরা, খুব প্যাট্রন বলতে বোঝাচ্ছে যারা এগুলো পৃষ্ঠপোষক, যারা এগুলো কিনতো, যারা এগুলো বানাইতো, তাদের কাছ থেকে সংগ্রহ করা। দে ওয়ার নো ডাউট মেন্ট টু বি কনজিউমার আইটেমস। এগুলো অবশ্যই মানুষের কনজিউমার আইটেমস ছিল, অর্থাৎ এই ডলগুলো, টেরাকোটা ডলগুলো মানুষ কিনতো, বাট দ্য ডলস রিফ্লেক্ট কমিউনিটি অ্যাস্থেটিক্স। আজকাল কিন্তু এরকম ডল আর দেখতে পাওয়া যায় না। এই ডলগুলো প্রকাশ করে মানুষের, ওই সমাজের মানুষের, তৎকালীন মানুষের চিন্তাধারা, সৌন্দর্য বোধ কেমন ছিল। in such a manner, এমন ভাবে যে the market has not been able to impose its own preferences on them, যে মার্কেট কখনো মানুষের রুচির উপরে প্রাধান্য বিস্তার করতে পারে না, বরং মানুষের রুচি মার্কেটের উপরে প্রাধান্য বিস্তার করে, প্রেফারেন্স করে। অর্থাৎ মানুষের রুচিটাকে প্রেফারেন্স করতে হয়, আর নাহলে তো মানুষ কিনবে কেন? যেটা আমার কাছে ভালো লাগে সেটাতে আমি কিনবো, তাই না? এই যে এখানে এগুলো কিন্তু ক্রাফট ওয়ার্ক, দেখতে পাচ্ছ, ক্রাফট, ডিফারেন্ট ক্রাফট ওয়ার্কস। আচ্ছা, তাহলে আরো আছে, তো আজকে আমরা এখানে রেখে দিই, কি বলো? জি স্যার। হ্যাঁ, কঠিন আছে, এটা অনেক কঠিন, এটা অনেকগুলো ইনফরমেশন, অনেক কিছু বুঝার বিষয় আছে এখানে। তাহলে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখবো বাকিটা, আরো এক পাতার মতো রয়েছে। এই যে এখানে এই যে ক্রাফট ওয়ার্ক দেখতে পাচ্ছ, মানে এখানে স্কিল দরকার, প্র্যাকটিস দরকার। ক্রাফট ওয়ার্ক আমরা বুঝে গেছি অলরেডি, যে ক্রাফট ওয়ার্ক মানে হচ্ছে এখানে প্র্যাকটিস, এখানে ব্রেন, মার্কেট, অনেক কিছু এলিমেন্টস জড়িত। ঠিক আছে, তো আজকে এখানে রইলো। হ্যাঁ, ওকে। জি স্যার, আল্লাহ হাফেজ।